ডিয়ার ভিউয়ার্স, অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের একটা নতুন ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের এই ভিডিওটা আমরা আসলে কয়েকটা পর্বে বা এপিসোডে সাজানোর চেষ্টা করব। তো বর্তমানে আমরা যে আসলে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করব সেটা হচ্ছে করবর্ষ 2025-26 জন্য। তো আমার চ্যানেলে করবর্ষ 2024-25 অর্থাৎ আগের করবর্ষের জন্য অনেকগুলো ভিডিও দেওয়া আছে। তো যেহেতু আসলে ফাইন্যান্স অর্ডিন্যান্স 2025 অনুসারে অনেকগুলো চেঞ্জ আসছে, তাহলে ওই ভিডিওগুলোর কিছু কিছু অংশ হচ্ছে এখন আসলে অ্যাপ্লিকেবল না। তো এই জন্যই আসলে অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26-এর আলোকে আমরা আমাদের নেক্সট কয়েকটা ভিডিও আলোচনা করব। আপনি যদি ইনকাম ট্যাক্স রিটার্নে সাবমিশন করতে আসেন, দেখেন এখানে অনেকগুলো ট্যাব আপনি দেখতে পারবেন। তাহলে দেখেন এই ট্যাবগুলোর মধ্যে এখানে দেখেন প্রথমটা হচ্ছে অ্যাসেসমেন্ট ট্যাব, দেন হচ্ছে ইনকাম ট্যাব। ইনকামের আবার অনেকগুলো সাব ট্যাব আছে। দেখেন এখানে দুইটা ট্যাব আছে, আমি দুইটা আসলে ইনকাম সিলেক্ট করেছি এজন্য। দেন রিবেট একটা মানে ট্যাব বা আপনি মেনু বলতে পারেন আছে, এক্সপেন্ডিচার একটা ট্যাব আছে, অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস আছে, ট্যাক্স পেমেন্ট আছে এবং রিটার্ন ভিউ আছে। তো এই সবগুলো নিয়ে আমরা আসলে ডিটেলস আলোচনা করব একটার পর একটা ক্লাসে। তো আমরা চেষ্টা করব A to Z পুরোটা আলোচনা করার জন্য, যাতে আপনাদের যে জিনিসটা প্রয়োজন, যে জিনিসটা দরকার সেটা আপনি আলোচনা থেকে জানতে পারেন। তো হয়তোবা ভিডিওগুলো অনেক দীর্ঘ হবে বা একটু এক্সটেন্ডেড টাইমের জন্য হবে। আশা করি আপনারা ভিডিওগুলোতে অনেক কিছু শিখতে পারবেন। আপনার যদি ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ভ্যাট অ্যাক্ট এবং কাস্টমস অ্যাক্ট সম্পর্কে জানার প্রয়োজন হয়, তাহলে আপনি আমার এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ভ্যাট অ্যাক্ট এবং কাস্টমস অ্যাক্ট ছাড়াও বিভিন্ন এসআরও, সাধারণ আদেশ, বিশেষ আদেশ, বিধিমালা বা আইনের তফসিলগুলো আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয়। এই সবগুলোই আপনি আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওয়েবসাইটটি ভিজিট করতে আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন সিএ রিপন লিখে, অথবা টাইপ করতে পারেন www.crepon.com। এই ওয়েবসাইটটি আমি নিয়মিতই আপডেট করি এবং এই 2025 সালের জুন মাসে আইনের যে দুটি সংশোধনী এসেছে সেগুলো অলরেডি ওয়েবসাইটে আপডেট করা হয়েছে। আশা করি আপনার ডে টু ডে কমপ্লায়েন্স বা লার্নিংয়ের ক্ষেত্রে এই ওয়েবসাইটটি কাজে আসবে। সো ইনকামের সে অনেকগুলো ট্যাবের মধ্যে থেকে আজকে আমরা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অর্থাৎ স্যালারি ইনকাম নিয়ে আলোচনা করব। তো দেখেন স্যালারি ইনকাম আসলে কাদের জন্য অ্যাপ্লিকেবল? আপনি কোথাও চাকরি করতেছেন, আপনি বেতন পাচ্ছেন, তাহলে বেতন খাতে আয় আপনার থাকবে। আর এই বেতন খাতে আয়ের ইংরেজি হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। এখন দেখেন এই ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টটা আবার দুইটা আঙ্গিকে আলোচনা করা যায়। একটু হচ্ছে আপনার সরকারি চাকুরিজীবী যারা আছে, আর হচ্ছে প্রাইভেট সার্ভিস হোল্ডার যারা আছে বা চাকুরিজীবী যারা আছে তাদের জন্য। তো আমরা প্রথমে প্রাইভেট সার্ভিস হোল্ডারদের জন্য অ্যাপ্লিকেবল সবগুলো জিনিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো যেটা বলতেছিলাম, আমরা হচ্ছে একটা প্রাইভেট সার্ভিস হোল্ডারের কীভাবে ইনকাম ট্যাক্স রিটার্নের ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অর্থাৎ বেতন খাতে আয়ের অংশটা প্রিপারেশন করবেন সেটা নিয়ে আলোচনা করব। মানে আজকের আলোচনাটা হচ্ছে শুধুমাত্র বেতন খাতে আয় নিয়ে। তো বেতন খাতে আয়ের শুধুমাত্র প্রাইভেট সার্ভিস হোল্ডারদের জন্য যে অংশটুকু অ্যাপ্লিকেবল হয় সেটা। তো আমরা এখানে প্রথমে এসে আমাকে এমপ্লয়মেন্ট টাইপ সিলেক্ট করতে হবে। মানে আপনার এমপ্লয়মেন্ট টাইপটা কি? এখানে দেখেন গভর্নমেন্ট পে স্কেল আছে, যারা থ্রু আইবিএসের থ্রুতে স্যালারি পায় তাদের জন্য, মানে আইবিএস, দেন হচ্ছে নট থ্রু আইবিএস, অ্যান্ড দেন হচ্ছে আদার দেন গভর্নমেন্ট পে স্কেল অর্থাৎ আমরা যারা প্রাইভেট সার্ভিস হোল্ডার আছি তাদের জন্য। দেন স্যালারি সাবজেক্ট টু রিডিউস রেটের স্যালারি যারা এনজয় করে তাদের জন্য হচ্ছে লাস্টেরটা। তো আমরা যেহেতু প্রাইভেট সার্ভিস হোল্ডারদের জন্য ফিল আপ করবো, আমরা প্রাইভেট আদার দেন গভর্নমেন্ট পে স্কেল এটা। এখন দেখেন এটা সিলেক্ট করার পাশাপাশি আমার এখানে অনেকগুলো ইনফরমেশন বক্স ওপেন হয়েছে। তো প্রথমে আমাকে যেটা করতে হবে, নেম অফ দ্য এমপ্লয়ার, আপনি যে অর্গানাইজেশনে চাকরি করেন সেই অর্গানাইজেশনের নামটা এখানে দেওয়া লাগবে। তো আমরা আলোচনার সুবিধার্থে একটা স্যালারি সার্টিফিকেট, একটা মানে ইমাজিনারি একটা স্যালারি সার্টিফিকেট আমরা তৈরি করার চেষ্টা করেছি। তো এখানে যদি দেখেন একটা মিস্টার সাদ্দাম হোসেন নামে একজন এমপ্লয়ির তার স্যালারি স্টেটমেন্ট দেওয়া আছে বা স্যালারি সার্টিফিকেট দেওয়া আছে সারা বছরে। তো উনি হচ্ছেন একজন ডেপুটি জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং, এবং হচ্ছে এই ফাইন্যান্সিয়াল ইয়ার, লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা ছিল অর্থাৎ 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025 এই সালে ওনার ইনকামগুলো দেওয়া আছে। ইনকামের আমরা যদি দেখি বেসিক স্যালারি, হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, ফেস্টিভ্যাল বোনাস, ডিয়ারনেন্স অ্যালাউন্স, কনভিয়েন্স, স্পেশাল বোনাস এবং এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এই জিনিসগুলো দেওয়া আছে। তো এগুলোর বেসিসে আমরা হচ্ছে এই কীভাবে আপনি অনলাইনে এটা ফিল আপ করবেন সেটাই দেখানোর চেষ্টা করবো। তো এখানে আমরা প্রথমে যেটা দেবো হচ্ছে নেম অফ দ্য এমপ্লয়ার। তো নেম অফ দ্য এমপ্লয়ারের ক্ষেত্রে আসলে এখানে আমরা নামটা দিই নাই, যেহেতু এটা একটা হাইপোথেটিক্যাল ডাটা। তো আমরা ধরেন যে সে একটা নাম দিলাম এবিসি কোম্পানি লিমিটেড, জাস্ট একটা ইমাজিনারি নাম। ডেজিগনেশনটা এখানে দেওয়া আছে, তার ডেজিগনেশন হচ্ছে ডেপুটি ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং। আমি এটা কপি করে এখানে দিয়ে দিলাম। হ্যাঁ,
সো এরপরে দেখেন উনি শেয়ার হোল্ডার ডিরেক্টর কিনা, অর্থাৎ যে লোকের আপনি স্যালারির ডিটেলস ফিল আপ করতেছেন উনি যদি শেয়ার হোল্ডার ডিরেক্টর হয়, অর্থাৎ ওই কোম্পানি যদি ওনার শেয়ার থাকে এবং অ্যাট দ্য সেম টাইম উনি যদি পরিচালক হয়, তাহলে শেয়ার হোল্ডার ডিরেক্টর এই জায়গাটাতে আপনি টিক চিহ্ন দিতে পারেন। তো আমরা এটাকে আনমার্ক করতেছি। এখন আসেন বেসিক স্যালারি কত, তাহলে দেখেন এখানে বেসিক স্যালারি অলরেডি দেওয়া আছে 13,20,000 টাকা। আমরা বেসিক স্যালারিটা ইনপুট করব। তো এখানে দেখেন আসলে এই অনেকের কোশ্চেন থাকতে পারে যে এই স্যালারি সার্টিফিকেটটা আমি কোথায় পাবো, রাইট? তো এই স্যালারি সার্টিফিকেটটা আপনার অর্গানাইজেশনের এইচআর ডিপার্টমেন্ট থেকে আপনি পেয়ে যাবেন বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে পেয়ে যাবেন। আপনি যে অর্গানাইজেশনে চাকরি করেন ওই অর্গানাইজেশনই হচ্ছে এটা ইস্যু করবে। এটা আপনার সারা বছরে আপনাকে কত টাকা স্যালারি দিয়েছে এবং সেটার এলিমেন্টস সহ তারা ডিটেলসটা দিয়ে দিবে। তো নেক্সট হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স। আমরা হাউস রেন্ট অ্যালাউন্সটা ইনপুট করলাম। দেখেন আপনার স্যালারি সার্টিফিকেট পাওয়ার পরে এটা কিন্তু খুবই ইজি, জাস্ট কপি করে পেস্ট করা বা দেখে দেখে কপি পেস্ট করা। মেডিকেল অ্যালাউন্স আমরা ইনপুট করলাম। দেন হচ্ছে ফেস্টিভ্যাল বোনাস হচ্ছে 2,20,000 টাকা। দেখেন ফেস্টিভ্যাল বোনাসটাই যেই জায়গায় দেওয়া আছে ফেস্টিভ্যাল বোনাস, অর্থাৎ যেটা যে জায়গার মানে রিলিভেন্ট ফিল্ডটা আপনাকে ফিল আপ করতে হবে। দেখেন এরপরে হচ্ছে ডিয়ারনেন্স অ্যালাউন্স। ডিয়ারনেন্স অ্যালাউন্সটা হচ্ছে দেখেন আমরা যদি দেখাই এটা রেডিলি অ্যাভেলেবেল না, মানে রেডিলি অ্যাভেলেবেল না বলতে আমি যেটা বুঝাচ্ছি, দেখেন এখানে অনেকগুলো ফিল্ড অটোমেটেড দেওয়া আছে অটোমেটিক্যালি, যেমন বেসিক স্যালারি, হাউস রেন্ট অ্যালাউন্স, দেন মেডিকেল অ্যালাউন্স, কনভিয়েন্স অ্যালাউন্স এবং ফেস্টিভ্যাল বোনাস। এই আপনার এই 5টা হেড দেয়া আছে। এখন এর বাইরে কোনো হেড থাকলে, যেমন আমাদের ক্ষেত্রে অলরেডি চলে আসছে ডিয়ারনেন্স অ্যালাউন্স হচ্ছে আপনার 2,64,000 টাকা। তাহলে এটা আমি কীভাবে ইনপুট করবো, রাইট? তাহলে এটা ইনপুট করার আমাকে যেটা করতে হবে যে অ্যাড মোড যেটা দেখতেছেন, এই যে অ্যাড মোডের অ্যারোতে আমাকে বা অ্যাড মোডের এখানে আমাকে ক্লিক করা লাগবে। তো ক্লিক করার পরে দেখেন এখানে আরেকটা ফিল্ড ওপেন হয়েছে। তো এখানে দেখেন অনেকগুলো জিনিস আছে, আপনি এখান থেকে সার্চ করতে পারেন। আপনি এখানে লিখেও সার্চ করতে পারেন বা আপনি এখানে এই যে ড্রপ ডাউন থেকে আপনি দেখে নিতে পারেন যে এটা আপনি যে জিনিসটা চাচ্ছেন সেটা বা আছে কিনা, অর্থাৎ আপনাকে খোঁজা লাগবে। যেমন আমরা কি খুঁজতেছি, আমরা খুঁজতেছি হচ্ছে ডিয়ারনেন্স অ্যালাউন্স। সো চলেন আমরা দেখি এখানে ডিয়ারনেন্স অ্যালাউন্স নামে কিছু আছে কিনা। প্রথমে দেখেন এরিয়া স্যালারি, দেন এডুকেশন অ্যালাউন্স, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইন্টারেস্ট অ্যাকুড অন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, লিভ অ্যালাউন্স, আদার বোনাস, আদার অ্যালাউন্স, টিএডিএ নট এক্সপেন্ডেড, আদার্স, এমপ্লয়ি শেয়ার স্কিম। আর এমপ্লয়ি শেয়ার স্কিম দুইটা আছে, শেয়ার রিসিভড আর একটা হচ্ছে ট্রান্সফার অফ শেয়ার রাইট। তাহলে দেখেন আমরা যেটা খুঁজতেছি এটা নাই। তাহলে আমি এখন কি করব, আমি হচ্ছে এই যে আদার ইফ এনি আছে, দেখেন এই যে আদার ইফ এনি গিভ ডিটেল, এটা আমি ইনপুট করব। এখানে আমি ইনপুট করার পরে দেখেন দুইটা ফিল্ড আসছে আমার জন্য, একটা হচ্ছে ডেসক্রিপশন, একটা হচ্ছে অ্যামাউন্ট। তো আমাকে প্রথমে আমি এই ডেসক্রিপশনটা আমি দেবো, যে আসলে আমি যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে ডিয়ারনেন্স অ্যালাউন্স, আমি নামটা দিলাম এবং অ্যামাউন্টটা দিয়ে দিলাম 2,64,000 টাকা। সো এটাই হচ্ছে লার্নিং। দেখেন আপনি রেডিলি তো যেগুলো পাওয়ার পাইলেনি, এর বাইরে অতিরিক্তগুলো আসলে আপনাকে যেটা করতে হবে সার্চ করতে হবে। যদি সার্চ করে পেয়ে যান ওইটাই সিলেক্ট করে বসাই দিবেন, আর যদি না পান আদার ইফ এনি দিয়ে দেন আপনি নামটা দেওয়া লাগবে। তো চলেন আমরা যদি পরেরটা দেখি, যে কনভিয়েন্স হচ্ছে 2,64,000 টাকা। তো আমরা যদি দেখি, দেখেন কনভিয়েন্সের জন্য একটা ফিল্ড অলরেডি দেয়া আছে, এই যে দেখেন কনভিয়েন্স অ্যালাউন্স, রাইট? তো আমি এখানে কনভিয়েন্স অ্যালাউন্সের এখানে পেস্ট করে দিচ্ছি। তো হয়ে গেছে। এরপর হচ্ছে স্পেশাল বোনাস আছে 1,10,000 টাকার। তো আমরা অ্যাগেন স্পেশাল বোনাস আর রিলি কোনো ফিল্ডই নাই। আমরা এখন এই যে অ্যাড মোডে যাব, অ্যাড মোডে গিয়ে আমরা দেখব যে স্পেশাল বোনাস বলতে কিছু আছে কিনা। আদার বোনাস একটা অপশান আছে, যেহেতু এটা বোনাস আপনি এখানে বোনাস লিখে এখানে দিয়ে দিতে পারেন, এটাও করতে পারেন অপশান 1। আরেকটা হচ্ছে না, আপনার যদি মনে হয় না আমি স্পেশাল বোনাস নামেই দেখাবো, সেক্ষেত্রে এই যে একটু আগে যেটা দেখালাম আপনি আদার্সের এখানে লিখে দেন এটার নাম দিয়ে দিতে পারেন যে স্পেশাল বোনাস। ঠিক আছে, স্পেশাল বোনাস আমি এইভাবে নাম দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আদার বোনাসটা আমি ডিলিট করে দেবো। অর্থাৎ দুইটা তো আর দেখানো যাবে না, আমাকে একটা দেখাইতে হবে। আমি ধরুন যে স্পেশাল বোনাস দিলাম, এটা ডিলিট করে দিলাম, রিমুভ করলাম। ওকে ফাইন, তাহলে আমার স্পেশাল বোনাস পর্যন্ত ইনপুট করা হয়ে গেছে। এরপরে বলতেছে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। আপনার রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের এমপ্লয়ার্সের কন্ট্রিবিউশনটা আপনাকে ইনপুট করা লাগবে। তাহলে দেন অ্যাড মোডে গিয়ে এই যে দেখেন এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড একদম স্পেসিফিক্যালি বলা আছে। তাহলে এখানে আপনি দিয়ে এই যে এখানে দিয়ে দিবেন এই 1,32,000 টাকা। তাহলে আপনার ইনপুট করা মোটামুটি সবগুলো শেষ। এখন এসে আপনি এই যে সেভ ড্রাফট দিবেন, সেভ ড্রাফট দেওয়ার সাথে সাথে দেখেন এখানে একটা এমপ্লয়মেন্ট সামারি আসবে। এই যে এই জায়গাটাতে আপনি এই যে এমপ্লয়মেন্ট সামারিতে যখন ক্লিক করবেন তখন আপনি যে ডাটাগুলো ইনপুট করেছেন সেগুলো দেখাবে। এখানে এডিট করতে পারবেন না, এডিট আপনাকে এই যে এবিসি কোম্পানি লিমিটেড এখানে গিয়েই এডিট করতে হবে। বাট এমপ্লয়মেন্ট সামারিটা আপনি দেখতে পারবেন যে আসলে আপনি যে ডাটাটা দেখাই মানে ইনপুট করেছেন সেটা আসলে কীরকম দেখাচ্ছে। সেখানে টোটাল কত টাকা ইনপুট করেছেন, ট্যাক্স এক্সেম্পটেড কত এবং ট্যাক্সেবল কত দেখা যাচ্ছে। যেমন আমি বেসিক পে থেকে শুরু করে অনেকগুলো ডাটা ইনপুট করেছি, টোটাল 9টা ডাটা। তাহলে টোটালের যোগফলটা আমি যদি দেখি, দেখেন
34,76,000 টাকা, আর আমার এখানে কত 33,66,000 ছিল। তার মানে এখানে ভুল আসছে ডাটাটা, রাইট? তো আমাকে এখন দেখতে হবে যে আসলে কোথায় ভুল আসছে, এটা আমাকে দেখতে হবে। দেখেন এই ভুল আসছে, ভালো হয়েছে, আমাকে এখন চেক করতে হবে। তো আমরা যদি দেখি একটা একটা করে 13,20,000, এই যে 13,20,000, দেন 6,60,000, 6,60,000, দেন এই যে 3,96,000, 3,96,000, দেন কনভিয়েন্স 2,64,000, কনভিয়েন্স 2,64,000, ফেস্টিভ্যাল 2,20,000, 2,20,000, অ্যান্ড দেন হচ্ছে 1,10,000 হচ্ছে স্পেশাল বোনাস। স্পেশাল বোনাস 1,10,000, এই 1,10,000 আসলে দুইবার আসছে, আদার অ্যালাউন্সও আবার 1,10,000 আসছে। হ্যাঁ, তো এই দুইটাই দুইবার আসছে। তো এখন ধরেন যে এই যে ভুলটা যে হয়েছে, আপনি কোথায় যে ঠিক করবেন, এবিসি লিমিটেডের এখানে গিয়ে আপনি ঠিক করতে হবে আপনাকে। দেখেন আমরা যদি দেখি যে আদার বোনাস, এটা আসলে ডিলেট হয় না, আমরা ডিলেট করতে পারি না। এখন আসেন আমি কিপ আর রিমুভ, আমরা তাহলে রিমুভে দিলাম। হ্যাঁ, এখন হয়েছে, ডিলেট হয়েছে। এখন আমরা আবার সেভ ড্রাফটে দিলাম, এমপ্লয়মেন্ট সামারিটা আসতেছি। এখন দেখেন 33,66,000 একদম পারফেক্টলি মিলে গেছে, 33,66,000। ঠিক আছে, সো এই হচ্ছে আসলে স্যালারির ডাটা ইনপুট করা, মানে স্যালারি ডাটার ইনপুট করার ডিটেলস। তো আসলে এটা হচ্ছে বেসিক লেভেলে আপনারা যারা আছেন আপনাদের সবারই লাগবে, বা আপনি ধরেন যে একটা মিড রেঞ্জে চাকরি করতেছেন এরকমই হবে। এর বাইরেও কিছু জিনিস থাকতে পারে স্যালারি রিলেটেড, এগুলো নিয়ে এখন আমরা জানবো, যেহেতু স্যালারির A to Z আমরা আলোচনা করব হ্যাঁ আজকের ক্লাসটাতে। তো এখানে দেখেন যেটা মানে আরও যেটা জানা সেটা হচ্ছে ধরুন যে অ্যাড মোড়ে গিয়ে যদি আমরা দেখি কী কী অ্যালাউন্স আছে, যেমন এরিয়ার অ্যালাউন্স, এডুকেশনাল অ্যালাউন্স, এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স বা গ্র্যাচুইটি, ইন্টারেস্ট অ্যাকুডন, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, লিভ অ্যালাউন্স, আদার বোনাস, ওভারটাইম, এগুলো অনেকগুলো আছে। আচ্ছা, এখানে যে কনসেপচুয়াল যে জিনিসটা আমি একটু আলোচনা করি। প্রথমে হচ্ছে ধরেন যে এই যে ইন্টারেস্ট অ্যাকুডন, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এটা আসলে একটু লয়ের মানে ব্যাপার আছে। সেটা কি, আপনি ধরেন যে এটা কি, এটা হচ্ছে আপনি যে অর্গানাইজেশনে চাকরি করেন ওই অর্গানাইজেশনে যদি প্রভিডেন্ট ফান্ড থাকে, নিয়মটা হচ্ছে আপনার থেকে মানে একটা অ্যামাউন্ট ডিডাকশন করে এবং আপনার এমপ্লয়ারও সেম পরিমাণ টাকা কন্ট্রিবিউশন করে, রাইট? তো এই দুইটাই একটা ফান্ডে জমা হয়, একটা ট্রাস্ট থাকে, একটা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, ওইখানে জমা হয়, দেন ওইখান থেকে ইনভেস্ট করা হয়। ইনভেস্ট করার পরে প্রতি বছর এখানে কি হয়, একটা অডিট রিপোর্ট হয়, দেন আপনার হচ্ছে ওইখানে একটা অ্যাকাউন্টস তৈরি হয়, এবং দেখা যাচ্ছে যে ওইখান থেকে আপনি কিছু ইন্টারেস্ট পাবেন। আপনি না, শুধু ওইখানে যারা বেনিফিশিয়ারি আছে সবাই ইন্টারেস্ট পায়। তো এই ইন্টারেস্টটা প্রতি বছর বছর অ্যাক্রুড হয়, পাবেন বলতে এটা আসলে আপনি ক্যাশে পাবেন না, আপনার ওই মেম্বার্স অ্যাকাউন্টে বা আপনার ওইখানে যে মানে হিসাবটা আছে, হ্যাঁ, ওই ফান্ডে বা ওই ট্রাস্টে বা প্রভিডেন্ট ফান্ডের ওইখানে, সেখানে সেটা আসলে জমা হইতে থাকে, অ্যাকুমুলেটেড হইতে থাকে। যখন আপনি চাকরিটা ছেড়ে দেবেন ওই কোম্পানির সাথে, আপনার সেপারেশনটা হবে, অ্যাট দ্যাট টাইম আপনি আপনার পোষণ, কোম্পানির পোষণ এবং ইন্টারেস্ট সহ সব কিছু নিয়ে আপনি বের হইতে পারবেন, অর্থাৎ ফাইনাল সেটেলমেন্টের সময় এটা আপনাকে ডিসবার্স করা হয়। তো এই জন্য এটা আসলে ক্যাশে পাওয়া যায় না, কিন্তু এটার ব্যালেন্সটা জমা হইতে থাকে, এই জন্য এটাকে ইন্টারেস্ট অ্যাক্রুড বলা হয়। ইন্টারেস্ট অ্যাক্রুড হয় কিসের উপর? রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের। তাহলে ওই টাকাটা আপনি ধরেন যে আপনি এখানে লার্নিংয়ের ব্যাপারটা আমি একটু বলি, এটা 50,000 টাকা দিলাম। ব্যাপারটা দেখেন, আমি যখন এটা 50,000 টাকা দিয়ে সেভ ড্রাফট দিচ্ছি, দেন আমি এমপ্লয়মেন্ট সামারিতে যাচ্ছি, দেখেন এখানে কিছু এই 50,000 টাকায় এক্সেমশনে আসছে। মানে কি, কেন আসছে? এটা আসলে কেন এক্সেমশন আসছে, এটা আসলে আমাদের দেশে একটা আইন আছে এটা রিলেটেড, মানে প্রভিডেন্ট ফান্ডটা যদি রিকগনাইজ হয়, ইন দ্যাট কেস আমাদের দেশের ইনকাম ট্যাক্স অ্যাক্টের যে দ্বিতীয় তফসিল আছে, ওই দ্বিতীয় তফসিলের অংশ 3-এর আসলে অনুচ্ছেদ 5 অনুসারে এটা হচ্ছে আপনার মানে স্যালারির 1/3 পর্যন্ত এটা আপনি এক্সেমশনস পাবেন। তাহলে দেখেন এই লোকের স্যালারি তো প্রায় 30-34 লাখ, তার মানে 1/3 প্রায় 11 লাখ টাকার মতো, যেহেতু এই 50,000 টাকা 11 লাখ টাকার কম, এই জন্য সে এটা আসলে এক্সেমশন পাবে। ঠিক আছে, আচ্ছা, সো এখন দেখেন আরেকটা জিনিস যদি বলি, আমরা যারা প্রাইভেট সার্ভিস হোল্ডার আছি আমাদের হচ্ছে স্যালারির 1/3, অর্থাৎ মানে আমাদের যে স্যালারি ইনকাম সেটার 1/3 অথবা 5 লাখ টাকা, এই দুইটার মধ্যে যেটা কম সেটা আমরা এক্সেমশন পাই। তো আমরা যখন ম্যানুয়াল রিটার্ন তৈরি করতাম তখন এটা আমাদের নিজেদের দেখা লাগতো বা ক্যালকুলেশন করে বসানো লাগতো। এখানে এসে আপনি এক্সেমশনটা দেখতে পারবেন, যেমন এই যে 5,50,000 টাকা, 5,50,000 কীভাবে আসছে? 50,000 হচ্ছে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের এটা থেকে আসছে, যেটা একটু আগে বললাম, আর 5 লাখ টাকা হচ্ছে ওই যে ওই 1/3 বা 5 লাখ টাকা হুইচ এভার ইজ লোয়ার সেটা হিসেবে আসছে। তাহলে এখান থেকে আসলে এক্সেমটেড ইনকাম বেড়ে গেছে, অর্থাৎ এই লোকের যেটা হচ্ছে 34,16,000 টাকা ওনার হচ্ছে টোটাল স্যালারির থেকে ইনকাম আসছে, সেখান থেকে হচ্ছে 5,50,000 টাকা মাইনাস করার পরে 28,66,000 টাকার মতো ওনার হচ্ছে একটা ট্যাক্সেবল ইনকাম আসছে ফ্রম স্যালারি। ঠিক আছে, সো এই হচ্ছে, সো এটা হচ্ছে আসলে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের। আমরা যদি আরও কিছু কনসেপ্ট আলোচনা করি, আরেকটা হচ্ছে দেখেন এখানে টিএডি এর একটা ব্যাপার আছে, নট এক্সপেন্ডেড।
ধরেন যে আপনি যে টিএডিএটা পাচ্ছেন, মানে আপনি কোথাও যাচ্ছেন, আপনি অফিসের কাজে হয়তো বা ঢাকা থেকে চট্টগ্রাম গেলেন, আপনাকে ১,০০০ টাকা বা ১,৫০০ টাকা বা অর্গানাইজেশনের পলিসি হিসেবে একটা টাকা দেওয়া হলো। তাহলে এই টিএডিএটা আসলে দেওয়া হয় কেন? ধরেন যে আপনি মানে এই যে অফিসের কাজে যাচ্ছেন, অফিসের ডিউটি পালন করার জন্য আপনার এখানে থাকার খরচ আছে, খাওয়ার খরচ আছে, এটার জন্য দেওয়া হয়। তাহলে এই টিএডি এর যে অংশটা আসলে আপনার খরচ হবে না, সেটা আসলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুসারে ইনকাম হয়ে যায়। এই কথাটা এখানে বলেছে যে টিএডিএ বা কনভেন্স ইটসেপ্ট আর নট এক্সপেন্ডেড, যেটা আসলে আপনি খরচ করেন নাই। ধরেন আমি যদি এখানে ৪,০০০ টাকা দিয়েছি আমার সারা বছরে, বা ৪,০০০ বা ৪০,০০০ টাকা টিএডিএ আমি পেয়েছি, যেটা আসলে খরচ হয় না, আমার এর থেকে কম খরচ হয়েছে, সেটা যদি আপনি এখানে দিই, দেখেন এটা আসলে ইনকাম হিসেবে চলে আসবে। এই যে দেখছেন টিএডিএ নট এক্সপেন্ডেড। তো এটা আসলে যদি খরচ না হয় সেক্ষেত্রে ইনকাম হিসেবে আসে। তো আসলে টিএডিএটা দেওয়া হয় খরচ করার জন্য, এটা আসলে খরচ হবে না এরকম আসলে খুব একটা পাওয়া যায় না। তো আমি এটা রিমুভ করে দিচ্ছি। এর পাশাপাশি আমি যদি এখান থেকে আর কিছু দেখাই, এখানে আসলে অন্যান্যগুলো আসলে এরকম কিছু নাই। গ্র্যাচুইটি এখানে একটা লার্নিংয়ের জায়গা আছে। আচ্ছা দেখেন, আমাদের দেশের ইনকাম ট্যাক্স অ্যাক্টের গ্র্যাচুইটির আসলে একটা এক্সেমশনস পাওয়া যায়। সো আমি একটু দেখাই। ধরেন যে সাপোজ একটা গ্র্যাচুইটিটা কখন পাওয়া যায়, আপনারা অনেকে জানেন। গ্র্যাচুইটিটা হচ্ছে আপনি যখন চাকরি ছেড়ে দিবেন তখন হচ্ছে গ্র্যাচুইটিটা দেওয়া হয়। অর্গানাইজেশনের কিছু পলিসি থাকে যে আপনি লাস্ট বেসিকের উপরে যত বছর চাকরি করেন সেক্ষেত্রে ১ বেসিক বা ১.৫ বেসিক বা ২ বেসিক পাইতে পারেন। আচ্ছা, তো এখানে দেখেন গ্র্যাচুইটিটা আমরা ৩ কোটি টাকা ধরেছি। ধরেন যে এই গ্র্যাচুইটি হিসেবে ৩ কোটি টাকা পেয়েছে এই ব্যক্তি। তাহলে আমরা যদি সেভ ড্রাফটে যাই না, এমপ্লয়মেন্ট সামারিতে যাই, দেখেন এই ৩ কোটি টাকা ২.৫ কোটি টাকা এক্সেমশনে নিয়েছে। দেখেন ৩ কোটি টাকার মধ্যে ২.৫ কোটি টাকাই এক্সেমশনে নিয়েছে। কেন? কারণ এখানেও একটা আইন আছে। গ্র্যাচুইটি হিসেবে আপনি যে টাকাটা পাচ্ছেন, এই গ্র্যাচুইটি ফান্ডটা যদি অ্যাপ্রুভ হয়, ইন দ্যাট কেস ২.৫ কোটি টাকা পর্যন্ত যে অ্যামাউন্টটা পাওয়া হয় গ্র্যাচুইটি ফান্ড থেকে গ্র্যাচুইটি হিসেবে, সেটার উপর আসলে ট্যাক্স দেওয়ার দরকার হয় না। এটা এই জন্যই এক্সেমশনে চলে গেছে। মানে ৩ কোটি টাকার মধ্যে ২.৫ কোটি টাকা হচ্ছে আপনার এক্সেমশনে গেছে, বাকিটা এই ট্যাক্সেবলে গেছে হচ্ছে ৫০ লক্ষ টাকা। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে লয়ের একটা মানে কি বলে ইমপ্লিকেশনস আছে। তো এটা আসলে আপনার না জানলেও হবে। আসলে অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়ার একটা বড় বেনিফিট হচ্ছে এটা আসলে অটোমেটিক্যালি সিস্টেমই ডিটারমাইন করে ফেলবে। ওকে, এখন আসেন আমরা যদি নন ক্যাশ বেনিফিটগুলো নিয়ে আলোচনা করি। এই যে নন ক্যাশ বেনিফিট যেগুলো আছে, তো এই নন ক্যাশ বেনিফিটের ব্যাপারটা হচ্ছে কীরকম দেখেন, এখানে ৪টা জিনিস আছে। একটা হচ্ছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, আর হচ্ছে অ্যাকোমোডেশন এট কনসেশনাল রেট, আর হচ্ছে ভেহিকল ফ্যাসিলিটি, আর হচ্ছে আদার নন ক্যাশ বেনিফিট। তো আমি প্রথমে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন যদি বলি, এখানে আমি যখনই মার্ক করব, দেখেন ভ্যালু অফ অ্যাকোমোডেশন চলে আসছে। এটা কীরকম, ধরেন যে আপনার কোম্পানির সে এমডিকে কী করলো, কোম্পানি একটা বাড়ি দিয়ে দিল বা কোনো একটা ফ্ল্যাট দিয়ে দিল, যে ঠিক আছে এটাতে আপনি থাকেন, আপনার এখানে কোনো ধরনের খরচ বিয়ার করা লাগবে না, কোম্পানি খরচ বিয়ার করবে। তাহলে দেখেন কোম্পানি এই যে হাউসটা ওনাকে দিয়েছে, এই হাউসের জন্য কোম্পানির একটা খরচ আছে, রাইট? এটা তো আর ফ্রি অফ কস্ট না। এটা ওই যে পেয়েছে তার জন্য এটা ফ্রি অফ কস্ট, বাট কোম্পানিকে তো এটার একটা খরচ বিয়ার করা লাগে। তাহলে কোম্পানির ধরেন যে এই বাড়িটা সে কারো কাছ থেকে কি নিয়েছে, ভাড়া নিয়েছে, তাহলে যত টাকা আসলে ভাড়া দেয়, এই ভ্যালু, এই অ্যাকোমোডেশনের ভ্যালুটা কত? আমরা ধরেন যে সে ৫০,০০০ টাকা করে এটা মানে ভাড়া দেয়, তাহলে ৫০,০০০ টাকা করে ৬ লাখ টাকা হবে। এই ৬ লাখ টাকায় কি হয়ে যাবে, এই ব্যক্তির ইনকাম হিসেবে যোগ হয়ে যাবে। মানে এই অ্যাকোমোডেশনের যে ভ্যালুটা, এটা এসে ইনকাম হিসেবে যোগ হয়ে যাবে। আমরা কি চিন্তা করেছি যে ঠিক আছে এইটা কোম্পানি কারো কাছ থেকে ভাড়া নিয়েছে, রেন্টেড। কোম্পানি প্রতি মাসে ৫০,০০০ টাকা রেন্ট দেয়, তাহলে ৫০,০০০ টাকা আমরা ১২ মাসে ৬ লাখ টাকা হয়। এই ৬ লাখ টাকা যখনই আমি যোগ করে দেবো, দেখেন আমি সেভ ড্রাফটে গিয়ে যে এমপ্লয়মেন্ট সামারিতে যখন আসতেছি, দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে এই যে ডিমড ইনকাম ফ্রম রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, দেখেন ৬ লাখ টাকা চলে আসছে। এটা হচ্ছে ডিমড ইনকাম বলা হয়, ডিমড ইনকাম ফর রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, মানে ওই অ্যামাউন্টটা চলে আসবে। তাহলে এটা দেখলাম আমরা রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। আমি এটাকে আবার আনমার্ক করে দেন পরেরটাকে যদি দেখাই, হ্যাঁ ভ্যালু অফ অ্যাকোমোডেশন। আচ্ছা, এখানে আরেকটা কাজ করি, আমি এটাকে সেভ ড্রাফট দিই যাতে আগের অংশটা না থাকে। হ্যাঁ ফাইন। এখন আসেন অ্যাকোমোডেশন এট কনসেশনাল রেট। কনসেশনাল রেটটা কি দেখেন, ধরেন যে সেম জিনিসটা আগের যে উদাহরণটা, কিন্তু বলতেছে যে ঠিক আছে ৬ লাখ টাকার মধ্যে কোম্পানি বিয়ার করে, মানে প্রতি মাসে ৫০,০০০ টাকা করে এটার দাম হচ্ছে, মানে এই যে বাড়িটা দেয়া হয়েছে বা যে ফ্ল্যাটটা দেওয়া হয়েছে সেটা ৫০,০০০ টাকা করে ভাড়া। তার মধ্যে কোম্পানি বলতেছে ঠিক আছে আমি ৪০,০০০ টাকা করে দেবো, আপনার থেকে ১০,০০০ টাকা করে কেটে রাখবো, অর্থাৎ কোম্পানি ৪০,০০০ টাকা বিয়ার করবে, বাকি ১০,০০০ প্রতি মাসে ১০,০০০ বিয়ার করতে হবে যাকে দিয়েছে তাকে। তো এই জন্য এটাকে বলা হয় কনসেশনাল রেট, কম রেটে, মানে ভাড়া যদিও ৫০,০০০ টাকা, আপনাকে দেয়া হচ্ছে
হচ্ছে 40,000 টাকা, বাকি 10,000 টাকা আপনাকে বিয়ার করা লাগবে, মানে যাকে দিচ্ছে তাকে বিয়ার করা লাগবে। তাহলে আমরা যদি 10,000 করে 12 মাস চিন্তা করি, 1,20,000 টাকা, রাইট? তাহলে এই 6 লাখ থেকে 1,20,000 টাকা মাইনাস হওয়ার পরে বাকিটা, মানে বাকি হচ্ছে 4,80,000 টাকা আসলে ইনকাম হিসেবে যোগ হয়ে যাবে। কার? এই লোকের। আমরা যদি দেখি তাহলে কি হবে, আমরা যদি সেভ ড্রাফট দিই এবং এমপ্লয়মেন্ট সামারিতে যাই, দেখেন 4,80,000 টাকা ইনকাম হিসেবে আসছে। এই যে ট্যাক্সেবল ইনকাম হিসেবে 4,80,000 আসছে। দেখেন অ্যামাউন্ট হিসেবে কিন্তু 6 লাখ টাকাই নিয়েছে, এই যে অ্যামাউন্ট হিসেবে 6 লাখ টাকাই নিয়েছে, কিন্তু ট্যাক্সেবল ইনকাম হিসেবে নিয়েছে কত? 4,80,000 টাকা। কেন? কারণ হচ্ছে আপনার এই 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 40,000 টাকা করে ভাড়াটা কিন্তু কোম্পানি বিয়ার করতেছে, বাকি 10,000 টাকা তো আমার পকেট থেকে দেওয়া লাগতেছে, বা ওই এমপ্লয়ির বা ওই কর্মচারীর পকেট থেকে দেওয়া লাগতেছে। এই জন্য 10,000 টাকা করে কি হচ্ছে? মাইনাস হচ্ছে। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা। আচ্ছা, এরপর আমি যখন ভেহিকলসে আসতেছি, দেখেন ভেহিকলসে আসার পরে আমাকে দেখাচ্ছে 2টা বক্স আসছে, মানে ভেহিকলসে টিক চিহ্ন দেওয়ার পরে এখানে দেখেন 2টা বক্স আসছে। একটা হচ্ছে সিলেক্ট করতে বলতেছে যে আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন। আমরা লাস্টে দেখেছি এখানে 2টা ক্যাটাগরি ছিল, এটাকে এক্সপ্যান্ড করা হয়েছে লাস্ট ফাইন্যান্স অর্ডিন্যান্স 2025-এ, মানে লাস্ট জুলাইতে যে আইনটা এসেছে সেখানে এটা চেঞ্জ করা হয়েছে। এখানে দেখেন মানে ক্যাপাসিটির উপরে, মানে যে ভেহিকলসটা দেওয়া হয়, মানে অনেক সময় দেখবেন কোম্পানি থেকে গাড়ি দেওয়া হয় অনেকে, এই গাড়ির ক্যাপাসিটি অনুসারে কিন্তু একটা ইনকাম যোগ হয়ে যায়, একটা ডিমড ইনকাম ওই ব্যক্তির ইনকামের সাথে যোগ হয়ে যায়। যেমন আপ টু 1500 সিসি একটা ক্যাটাগরি আছে, অর্থাৎ যে গাড়িটা দিয়েছে এটা 1500 সিসি বা তার কম কিনা। যদি 1500 সিসি হয় আপনি এটা সিলেক্ট করবেন, দেন এখানে বলতে হবে কয় মাসের জন্য দিয়েছে। যদি 12 মাসের জন্য হয় 12 মাসের বেশি কিন্তু হবে না, কারণ আমাদের দেশের ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে জুলাই টু জুন, রাইট? আমরা এখানে যে ট্যাক্স রিটার্নটা প্রিপারেশন করা শিখতেছি, এর হচ্ছে 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025 পর্যন্ত। এটা সবসময় ম্যাক্সিমাম 12 মাসই হবে। হ্যাঁ, তো এখন ধরেন যে কেউ একজন মানে প্রমোশন পাইছে জানুয়ারি মাসে, জানুয়ারি 2025-এ, তাহলে এখানে তার 12 মাস হবে না, তখন কত হবে? 6 মাস হবে। এই জন্য এটা কত মাসের জন্য আসলে সে গাড়িটা পেয়েছে এটা দিতে হবে। তাহলে এই 1500 সিসির জন্য আমরা যদি 6 মাস চিন্তা করি, দেখেন অ্যাজ পার ল অনুসারে এটা আসলে 15,000 টাকা করে প্রতি মাসে যোগ হয়ে যাবে। আমরা যদি দেখাই আপনাকে, দেখেন এই যে 6-15-90, দেখছেন এটা 15,000 টাকা করে যোগ হবে। অর্থাৎ এখানে একটা লয়ের ব্যাপারটা হচ্ছে এখানে এরকম। তো আমি যদি আমার ওয়েবসাইট থেকে আসলে লটা দেখাই, লটা হচ্ছে সেকশন 33-এ বলা আছে, মানে এই কথাগুলো, যে গাড়ির কথাগুলো, গাড়ি না ইটসেলফ, রেন্ট ফি, অ্যাকোমোডেশন সবগুলো এখানে দেওয়া আছে, যে আবাসন সুবিধা যেটা এতক্ষণ আলোচনা করলাম এটা এখানে দেওয়া আছে। এর পাশাপাশি দেখেন মোটর গাড়িরটা এখানে দেওয়া আছে, যে 1500 সিসি পর্যন্ত হলে 15,000 টাকা, যেটা একটু আগে দেখেছেন। এরপরে 1500 সিসির বেশি কিন্তু 2,000 সিসির কম, সেক্ষেত্রে 20,000 টাকা। 2,000 সিসি থেকে বেশি কিন্তু 2,500 সিসির কম, সেক্ষেত্রে 30,000 টাকা, মানে 15, 20, 30 অ্যান্ড দেন হচ্ছে 50, 2,500 সিসির উপরে হইলে। তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেবল যেটা সিলেক্ট করবেন ওই অনুসারে আসলে ইনকামটা যোগ হয়ে যাবে। ধরেন আমি পরেরটা সিলেক্ট করলাম এবং 12 মাস দিলাম, তাহলে এটা কি 20,000 টাকা করে যোগ হয়ে যাবে, 20,000 টাকা করে 2,40,000 হয়ে যাবে। আমরা যদি দেখি, এই যে দেখেন 2,40,000 টাকা। অর্থাৎ ভেহিকলসের যে মানে যে ভেহিকলটা দেওয়া হচ্ছে, যে গাড়িটা দেওয়া হচ্ছে, প্রাইভেট কারটা দেওয়া হচ্ছে, ওইটা অনুসারে আসলে কি হয়ে যাবে? ইনকামে যোগ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আদার নন ক্যাশ বেনিফিট। দেখেন আদার নন ক্যাশ বেনিফিটটা হচ্ছে এরকম যে, ঠিক আছে, আপনি যদি কোনো ক্যাশ বেনিফিট দিয়ে থাকেন তাহলে সেটার নামটা দিতে হবে এবং ভ্যালুটা দিতে হবে। ধরেন যে সাপোজ মানে এমডির ছেলের স্কুলের বেতন কোম্পানি বিয়ার করে, ধরেন যে এটা এমপ্লয়মেন্ট টার্মসে আছে, তাহলে এখানে ধরেন যে কত, সে 8,000 টাকা বা 80,000 টাকা একটা লিখলাম আমরা। দেখেন এই 80,000 টাকায় কী হয়ে যাবে, এটা যদি আমরা এখানে দিই, দেখেন ইনকাম হিসেবে যোগ হয়ে যাবে। এই যে দেখছেন ইনকাম হিসেবে যোগ হয়ে গিয়েছে কি হিসেবে? আদার নন ক্যাশ বেনিফিট হিসেবে এটা চলে আসছে। তো এভাবে এটা আসলে এই মানে এই পাশে যেটা নন ক্যাশ বেনিফিট যেগুলো আলোচনা করলাম, এগুলো আসলে সবাই থাকবে না, এটা গুটি কয়েক লোকের থাকতে পারে হয়তো বা। তো যেহেতু আমরা আসলে শিখতে আসছি, আমরা ইন ডিটেলস শেখার জন্যই আমি এটা আলোচনা করলাম। হ্যাঁ, সো প্রাইভেট সার্ভিস হোল্ডারদের স্যালারি রিলেটেড আর যদি কিছু আমি বলি আর কি কি থাকতে পারে, সেক্ষেত্রে দেখেন আরেকটা হইতে পারে, ধরেন যে আপনার কিছু এক্সেমটেড ইনকাম থাকতে পারে, যে ট্যাক্স এক্সেমটেড ইনকামে আমি এখানে ইয়েস দিলাম, ইয়েস দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাচ্ছি। এরপরে দেখবেন এখানে এই যে এক্সেমটেড ইনকামে একটা ট্যাব আসছে নতুন করে, দেখছেন এই যে ট্যাব, আমি এখন এই ট্যাবটাতে আসি। সো এই ট্যাক্স এক্সেমটেড ইনকামে আসার পর আমি যদি যে সিলেক্ট ওয়ানে ক্লিক করি, এখানে দেখেন কি আছে, অনেকগুলো আছে। তার মধ্যে আমাদের জন্য যেটা দরকার, ধরেন যে আমরা এই আদার এক্সেমশন আন্ডার 6 শিডিউলে গেলাম, এই যেটা
আদার এক্সেমশন আন্ডার 6 শিডিউল পার্ট 1। যাই হোক, আমি যদি আদার এক্সেমশন আন্ডার 6 শিডিউল পার্ট 1 এর এখানে মানে ক্লিক করি, তাহলে দেখেন এখানে আবার কিছু প্যারাগ্রাফ আসছে। মানে এই যে 6 শিডিউলের আপনি কোথায় এক্সেমশনটা পাবেন, এখান থেকে যেটা আমাদের জন্য দরকার, এই যে এক্সেমটেড স্যালারি বলা আছে ফর গভর্নমেন্ট এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর, এরকম যারা আছেন মানে ইন্টার গভর্নমেন্টাল বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে যারা আছেন বা ইউনাইটেড নেশন, ILO ইত্যাদি বিভিন্ন অর্গানাইজেশনে যারা আছেন, তারা হচ্ছে এক্সেমশনটা এনজয় করে। তো তাদের ক্ষেত্রে এটা সিলেক্ট করে তাদের অর্গানাইজেশনের নাম, রেফারেন্স নাম্বার, রেফারেন্স ডেট, অ্যামাউন্ট অফ ইনকাম এবং রিলেটেড এক্সপেন্সেস দেওয়ার পরে তাদের ট্যাক্স এক্সেমটেড ইনকামটা বের হয়। তো এখানে একটা ক্যাটাগরি আছে। আরেকটা ক্যাটাগরি আমি যদি বলি সেটা হচ্ছে আপনার এই যে অ্যাম্বাসেডর অ্যান্ড আদারদের অবশ্য পরেরটাতে দেওয়া আছে, আমি যেটা বলতেছিলাম অ্যাম্বাসেডর অ্যান্ড আদার। আর ইন্টার গভর্নমেন্টালের জন্য এটা অ্যাম্বাসেডর অ্যান্ড আদারের জন্য একটা আছে, যারা অ্যাম্বাসেডর ক্যাটাগরিতে বা আদার ক্যাটাগরিতে তারা এটা সিলেক্ট করতে পারেন। আর একটা হচ্ছে যে এই যে পেমেন্ট ফর্ম রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড বা সুপারঅ্যানুয়েশন ফান্ড বা অ্যাপ্রুভড প্রভিডেন্ট ফান্ড, এটা কীরকম? এটা হচ্ছে ধরেন যে একটু আগে যেটা আমরা দেখে আসছিলাম যে আমি প্রভিডেন্ট ফান্ডে যে কন্ট্রিবিউশনটা করলাম বা আমার এমপ্লয়ার যে কন্ট্রিবিউশনটা করলো, হ্যাঁ, সেটা আমার ইনকাম হিসেবে যোগ হচ্ছে, বা আমি যে ইন্টারেস্টটা পেয়েছি সেটা সার্টেন পোর্শন আমি এক্সামশন পেয়েছি এবং বলতেছিলাম যেটা অ্যাকুমুলেটেড হবে এবং একটা সময় পরে যখন আপনি চাকরি ছেড়ে দিবেন তখন এই টাকাটা আপনি পাবেন। তো যদি প্রভিডেন্ট ফান্ডটা রিকগনাইজ হয় বা অ্যাপ্রুভ হয়, তখন আপনার সেপারেশনের সময় ওই প্রভিডেন্ট ফান্ড থেকে আপনাকে যে টাকাটা দেওয়া হয় সেটার উপর আসলে ট্যাক্স হয় না। তো এই প্যারাগ্রাফে এসে আমাদেরকে এটা সিলেক্ট করতে হয় যে ঠিক আছে, আপনি চাকরির সময় অ্যাপ্রুভড প্রভিডেন্ট ফান্ড থেকে বা রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড থেকে আপনি টাকা পেয়েছেন, তাহলে এখানে সে পার্টিকুলার্সটা আপনি লিখতে পারেন। যে আপনি ধরেন যে লিখতে পারলেন যে ফাইনাল সেটেলমেন্ট, হ্যাঁ, মানে পিএফ বা এরকমও লিখতে পারেন পিএফ অ্যামাউন্ট অন ফাইনাল সেটেলমেন্ট দিয়ে আপনি ধরেন যে অ্যামাউন্টটা দিলেন, সে আপনি 5 লাখ টাকা পেয়েছেন। আমরা জাস্ট আলোচনার সুবিধার্থে বললি, আপনার কোনো এক্সপেন্সেস নাই। আমি যদি সেভ করি দেখি এখানে সেভ নিয়ে নিছে, ঠিক আছে। তো তাহলে দেখেন এটা সেভ হয়ে গেছে। আপনি যদি দেখতে চান এটা আসলে আপনার এক্সেমটেড ইনকাম হিসেবে আসছে কিনা, এই যে ট্যাক্স এক্সেমটেড ইনকাম 5 লাখ টাকা আসছে। সো এই হচ্ছে ডিটেলস। আমি চেষ্টা করেছি স্যালারি রিলেটেড যত প্রভিসু আছে সবগুলো A to Z আলোচনা করার জন্য। তো এর বাইরে হয়তো অনেক কিছুই থাকতে পারে, হ্যাঁ, হয়তো আমি স্কিপ করেও যেতে পারি অল্প, মানে দ্রুত আলোচনা করার কারণে। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। সো আপনাদের যদি এর বাইরেও যদি আপনাদের জন্য কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে বা ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। পরবর্তীতে আমরা আলোচনা করব হচ্ছে সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের স্যালারি ডিটেলস নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব।